হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এক্সেল ডাইনামিক্স। এই বাইকটা যারা ইউজার আছেন সিএফ মোটো 300 এসআর ইউজার, তাদের বড় একটা অংশের হচ্ছে স্টলিং প্রবলেম হচ্ছে বাইকটা লো রেভে গেলে টাচ করে শব্দ করে বন্ধ হয়ে যাচ্ছে। এখন এটা ভালভ ক্লিয়ারেন্স ইস্যুর কারণে হতে পারে। তো এই ভালভ ক্লিয়ারেন্স ইস্যু নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানাইছিলাম, এবং কীভাবে ভালভটা অ্যাডজাস্ট করতে হয় সেটাও আমি ওখানে বলে দিয়েছি। এটা নিচে কমেন্ট বক্সে আমি দিয়ে দিব। আর এটা আরেকটা কারণে হইতে পারে স্টলিংটা, সেটা হচ্ছে আপনার টিপিএস এর ক্যালিব্রেশনের এরর। এখন এই টিপিএসটা কি, এটা কিভাবে ক্যালিব্রেট করে, এটা ক্যালিব্রেটেড না থাকলে কি কি প্রবলেম হতে পারে, এগুলোও নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাইছি। হাইলি রেকমেন্ড ওই ভিডিওটা আগে দেখে আসেন, ওইটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। এখন এটা আপনি কিভাবে শিওর হবেন যে আপনার টিপিএস এর ক্যালিব্রেশনের কারণে এই প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে যদি দেখেন মিড টু হাই আরপিএম এ, অর্থাৎ 3500 মোটামুটি 3500-4000 আরপিএম পার হওয়ার পরে আপনার বাইকের কোনো প্রকার কোনো পারফরমেন্স ইস্যু নাই, কোনো জার্কিং হার্কিং এই ধরনের কোনো প্রবলেম করছে না, অর্থাৎ বেসিক্যালি কোনো পারফরমেন্স লস সে দিচ্ছে না, কোনো প্রবলেম সে করতেছে না, তাহলে এটা ডেফিনেটলি আপনার টিপিএস থেকেই হচ্ছে। এটা কারণটা কি, আপনি যখন লো রেভে নেমে আসতেছেন, লো রেভে নেমে আসলে সে করে কি আইডলে সুইচ করতেছে, বা আপনি যখন সামান্য থ্রটল দিচ্ছেন, তো এটা একবার আইডলে সুইচ করতেছে, দেন গিয়ে আপনার আপনার ইনপুটটা নিচ্ছে। এই যে এটার মাঝে যে ট্রানজিশনটা, সে যখন আইডলে যাচ্ছে, আপনার এখানে একটা স্টেপার মোটর আছে, আইসিভি বলে এটাকে, আইডল এয়ার কন্ট্রোল ভালভ। হ্যাঁ, ওটার হাতে কন্ট্রোলটা সে দিয়ে দেয় টিপিএসটা। এই যে মাঝখানে যে ট্রানজিশনটা এখানে ক্যালিব্রেশন এরর কারণে, দুইটার কম্পোনেন্টের ক্যালিব্রেশনের কারণে তখন গিয়ে আপনার বাইকটা প্রপার এয়ার এবং ফিউলের যে রেশিওটা, কতটুকু বাতাস থাকতে হবে তার, অতটুকু বাতাসের মধ্যে কতটুকু ফিউল দিতে হবে, এই রেশিওটা সে মিসক্যালকুলেট করতেছে, যে কারণে আপনার বাইকটা স্টল করতেছে। এখন আপনার টিপিএস আর আইসি ভালভটা দুইটাই নিজেরা নিজেদেরকে ক্যালিব্রেট করবে, কিন্তু এটা আপনাকে ইনিশিয়েট করতে হবে। আর এই কারণেই এই বাইকটা সার্ভিসের পরে যারা এই প্রবলেমটা ফেস করতেছেন, নো ম্যাটার আপনি যতই চালান না কেন, এই প্রবলেমটা যায় না, বিকজ ওই ইনিশিয়েশনটা নাই। তো বাইকটা বুঝতেছে না যে তার ক্যালিব্রেশনটা নষ্ট হয়ে গেছে, তাকে রিক্যালিব্রেট এটাকে করতে হবে। তো এই প্রসেসটা আপনাকে ইনিশিয়েট করতে হবে। তো এইটা আমি এখন দেখাবো কিভাবে করতে হয়। এখন কখন আপনার এই ক্যালিব্রেশনটা দরকার পড়বে। এই ক্যালিব্রেশনটা দরকার পড়বে প্রত্যেকবার আপনি আপনার থ্রটল বডিটা যদি ক্লিন করেন বা খোলেন, বা আপনার আইসিভি সেটার মধ্যে কোনো প্রকার সেটা ক্লিন করেন, বা এই ধরনের যে থ্রটল বডির সাথে যে কোনো ধরনের কাজে আপনার নতুন করে ক্যালিব্রেশনটা দরকার পড়বে। এটা কারণটা কি, ইসিউ তখন এটা আগের যে ডেটাটা, কেমন টিপিএস এর যে আগের যে ডেটাটা, সেই ডেটার সাথে সেই ডেটার উপর সে নির্ভর করতেছে। কিন্তু আপনার নতুন সেটআপটা আগের সেটআপের সাথে মিল নাও থাকতে পারে। এই এক্স্যাক্টলি এই কারণে আপনি যদি টিপিএসটা চেঞ্জও করেন, আপনার টিপিএস চেঞ্জ করলে অ্যাবসলিউটলি নেসেসারি আপনাকে ব্যাকটা আবার রিক্যালিব্রেট করা। তো এই আগের ডেটা আর পরের ডেটা, এই দুটোটার মধ্যে যদি সামান্য একটু মিসম্যাচও থাকে, আপনার বাইক দেখা যাবে রাফ আইডলিং করতেছে বা স্টলিং, এই টাইপসের প্রবলেমগুলো হইতেছে। এখন এটা ক্যালিব্রেট করার সবচেয়ে বেস্ট প্রসেস এই যে ওবিডিটা যেটা আছে, স্ক্যানারটা এটার সাথে লাগায়ে দেন গিয়ে ওখান থেকে প্রসেসটা ইনিশিয়েট করা। একদম ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড ওইটা। আনফর্চুনেটলি অনেক আমাদের যে দেশে যে বাইক ব্র্যান্ডগুলো আছে, এদের সার্ভিস সেন্টারে গেলে যদি বলেন যে ভাই আমার টিপিএসটা ক্যালিব্রেট করে দেন, তারা দেখবেন হা করে তাকায় আছে, বা এই টাইপসের কোট আনকোট এই টাইপসের কথা শুনতে পাবেন, ওইটা আবার কিসে ক্যালিব্রেট করে। হ্যাঁ, তো এখন যেহেতু তারা জিনিসটা জানেও না কিভাবে করতে হয়, খুবই ইজি প্রসেস এটা, কিন্তু জানে না, বোঝে না, এবং এটা যে ক্যালিব্রেট করতে হয় সেই নলেজটাও তাদের নাই দেখে কি আর করা, আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। সো আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা এই আমি যে এখন মেথডটা দেখাবো, দিস ইজ হোয়াট আই ফাউন্ড টু বি দ্য বেস্ট, এবং আমি অনেকটা অ্যাডভাইসটা দিছি, এবং তাদের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এটা কাজে দিছে। হ্যাঁ, কিন্তু আপনার যদি কাজে না দেয়, দ্যাট মিনস এটা আপনার ক্যালিব্রেশনের ইস্যু নাও হইতে পারে। হ্যাঁ, এমন হইতে পারে ক্যালিব্রেশন ইস্যু ছিল অলরেডি, ওটার সাথে অন্যান্য কোনো প্রবলেম আছে, অথবা ক্যালিব্রেশন ইস্যু নাই একদম, এটা লিটারালি টোটালি অন্য কোনো ইস্যু, যে কারণে আপনার বাইকটা স্টল করতেছে। তো সেক্ষেত্রে আপনাকে আরও ফাইন্ড আউট করতে হবে, যে আরও ঘোরাঘুরি করতে হবে, যে অন্য কোন কম্পোনেন্টে প্রবলেম থাকতে পারে। সো এখন আমি আপনাদেরকে ক্যালিব্রেশন প্রসেসটা দেখাবো। এটা সবার আগে যেটা করতে হবে, সেটা আপনার বাইকের ব্যাটারি যেটা আছে, কেমন ব্যাটারিটা যে দুইটা যে টার্মিনাল আছে, পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দুইটাই খুলতে হবে। এখন সবার আগে অলওয়েজ নেগেটিভ যে টার্মিনালটা যেটা আছে সেটা আগে খুলবেন। এটা কারণটা কি, আপনার হাতে যদি টুল থাকে, ওখান থেকে যদি বাইকের
ফ্রেম টেম বা অন্য কোনো জায়গায় যদি লাগে সেটা তখন কিন্তু শর্ট হইতে পারে, পরে আগুন মাগুন লাগায় বাইক দিবেন হচ্ছে নষ্ট করে। সেটা না, সবার আগে হচ্ছে নেগেটিভ টার্মিনাল হচ্ছে খুলতে হবে, কেমন? এতে করে হচ্ছে ওই অ্যাক্সিডেন্টাল শর্টের যে রিস্কটা সেটা হচ্ছে মিটিগেট হয়ে যাচ্ছে। আচ্ছা, মাঝখানে এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যে ব্যাটারিটা ডিসকানেক্ট করলেন, এই ডিসকানেকশনটা হচ্ছে টোটাল 30 সেকেন্ডসের জন্য রাখতে হবে। হ্যাঁ, ব্যাটারিটা খুলে 30 সেকেন্ডস না, 1 মিনিট, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, 1 মিনিটের জন্য হচ্ছে খুলে রাখবেন। তো এতে করে এটা যে হচ্ছে শর্ট টাইম ফিউল ট্রিমে যে টেবলসগুলো আছে, ওই টেবলসগুলো হচ্ছে সে ডাটাগুলো ইরেজ হয়ে যাবে অটোমেটিকলি হয়ে, দেন গিয়ে হচ্ছে এরপরে হচ্ছে অন্যান্য প্রসেসগুলোতে আপনারা যাবেন। এটা আমি দেখাচ্ছি এখন। আপনার এই ভিডিওতে যে দুইটা টার্ম শুনতে পাবেন, একটা হচ্ছে এই যে মাত্র যেটা বললাম শর্ট টার্ম ফিউল ট্রিম, আর একটা শুনতে পাবেন একটু পরে, ওটা হচ্ছে লং টার্ম ফিউল ট্রিম। এই দুটো টার্ম যদি নাও বুঝতে পারেন, তো এই ভিডিওটা বুঝতে আপনাদের আলাদা করে কোনো সমস্যা হবে না। জাস্ট হচ্ছে এতটুকু জেনে রাখুন যে এটা হচ্ছে ইসিও, আপনার বাইকটাকে যে হচ্ছে এয়ার ফিউলের রেশিও যে মেনটেন করে সে, এই মেনটেনেন্সে একটা ক্যালকুলেশনের সিস্টেম। তো এটা নিয়ে আমি ভবিষ্যতে কোনো একটা ভিডিওতে ইনশাল্লাহ হচ্ছে ডিটেলস হচ্ছে জানাবো। সেকেন্ডলি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আপনার ব্যাটারিটা রিকানেক্ট করার পরে এবারে কাজ হচ্ছে বাইকের মধ্যে জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমার বাইকটা কিন্তু এই মুহূর্তে অফ, কেমন? কিটা হচ্ছে অফ পজিশনে, আমি অন করলাম। এই সাউন্ডটা যেটা শুনলেন না, মেকানিক্যাল একটা সাউন্ড, আমি আবার শোনাচ্ছি। এটা হচ্ছে আপনার যে ফিউল পাম্পটা আছে, যেটা ট্যাঙ্কের ভিতরে যে পাম্পটা, ফিউল পাম্পটা, এটা হচ্ছে প্রাইমড হয়েছে। তো এই শব্দটা হওয়া পর্যন্ত হচ্ছে ওয়েট করতে হবে। হ্যাঁ, এখন একটা কমন একটা নলেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি যে বাইকে হোক না কেন, এই ইগনিশন দিয়ে বাইকটা স্টার্ট করার আগে অলওয়েজ হচ্ছে এই সাউন্ডটা অফ হওয়া পর্যন্ত হচ্ছে আপনাদেরকে অলওয়েজ হচ্ছে ওয়েট করতে হবে। এটা কারণ হচ্ছে কি, এই যে ফিউল পাম্পটা প্রাইমড হচ্ছে না, প্রাইমড হয়ে আপনার ফিউল প্রেশারটা হচ্ছে বিল্ড আপ করে, তারপরে গিয়ে সে হচ্ছে ফিউল লাইন দিয়ে হচ্ছে লাইনের মধ্যে দিয়ে প্রপারলি দিয়ে ইনজেক্টর থেকে প্রপারলি জিনিসটা স্প্রে করতে পারে। আপনি যদি এটা প্রাইমড হওয়া পর্যন্ত যদি ওয়েট না করেন, যেটা হবে আপনি যদি ধূপ করে টান মারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই পাম্পটার ক্ষতি হয়, কারণ এটা সে তখনও কিন্তু প্রেশারটা প্রপারলি সে কিন্তু বিল্ড আপ করে নাই, কেমন? তো অলওয়েজ হচ্ছে এই সাউন্ডটা হওয়া পর্যন্ত হচ্ছে ওয়েট করবেন ইগনিশনটা দেওয়া ইয়েতে। এইটা সাউন্ডটা একবার অফ হয়ে গেলে এরপর সমস্যা হবে না। তো ওকে, তো ফাইন, আমাদের তো হচ্ছে বাইক অন হয়ে গেল, আমার ফিউল পাম্প যেটা আছে সেটা প্রাইমড হয়ে গেল। হওয়ার পরে এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এই চটলটা, কেমন? এটা এখন ক্লোজড পজিশনে আছে, আমি আস্তে আস্তে তাকে ঘুরায় এই তো একদম ফুলি ওপেন। এই অবস্থা হচ্ছে টোটাল 5 সেকেন্ড হোল্ড করতে হবে। হ্যাঁ, সো আপনি গুনবেন 1 2 3 4 5 সেকেন্ড হোল্ড করার পরে দেন আস্তে হচ্ছে ছেড়ে দেন, ছেড়ে এই ফুলি ক্লোজড অবস্থায় হচ্ছে তাকে নিয়ে আসেন, কেমন? এই যে প্রসেসটা যেটা দেখালাম, এটা টোটাল হচ্ছে 3 বার হচ্ছে রিপিট করতে হবে। আমি আবার দেখাই, ফুলি ক্লোজড, সো আস্তে আস্তে আমি ফুলি ওপেন দিলাম, দেওয়ার পরে হোল্ড ফর 5 সেকেন্ডস, একবার এটা ডান হয়ে 5 সেকেন্ড আপনি গুনে দেন গিয়ে হচ্ছে আবার এই খুলে ফেলেন, এই ডান, এখন আস্তে আস্তে আবার ছেড়ে দিলেন। তো এই প্রসেসটা হচ্ছে টোটাল 3 বার হচ্ছে রিপিট করতে হবে। এটা করার কারণটা হচ্ছে আপনি আমাদের কেবল অ্যাকচুয়েটের যে বাইকগুলো, হ্যাঁ, আমাদের ডিরেক্টলি আমার থ্রটলটা হচ্ছে আমার থ্রটল প্লেটটা, যেটা থ্রটল প্লেটটা কন্ট্রোল করতেছে। তা আমার কমপ্লিটলি ক্লোজড অবস্থায় টিপিএসটা একরকম আছে, আমার থ্রটল প্লেটটা হচ্ছে ফিজিক্যাল লিমিটস হচ্ছে একরকম। কমপ্লিটলি ওপেন থাকা অবস্থায় থ্রটল প্লেটটা এক জায়গায় আছে, টিপিএসটা এক জায়গায় আছে। তো এই যে ভ্যালিউসগুলো, হ্যাঁ, এটা প্যারামিটারগুলো সে নতুন করে হচ্ছে এখান থেকে শিখে নিচ্ছে। সো দ্যাটস দ্য রিজন যে আপনি এই প্রসেসটার মধ্যে দিয়ে কেন যেতে হচ্ছে। এবারে যেটা করবেন, প্রসেসটা হয়ে গেলে দেন গিয়ে হচ্ছে 30 সেকেন্ডসের জন্য ওয়েট করেন, কেমন? 10-12 সেকেন্ড ওয়েট করলে হয়, এত বেশি লাগে না। সো জাস্ট টু বি সেভ 10-12 সেকেন্ড 30 সেকেন্ড ওয়েট করেন। 30 সেকেন্ড ওয়েট করার পরে নাও হচ্ছে এবার টার্ন আসছে, আপনি ইগনিশনটা আমি দিলাম, কেমন? ইগনিশন দিয়ে এই অবস্থাতে বাইকটাকে হচ্ছে টোটাল 10 থেকে 15 মিনিটের জন্য হচ্ছে ফেলে রাখেন, কেমন? এই অবস্থাতে কিন্তু কোনো হচ্ছে টটল এগুলা, এই যে এই ধরা মরা এগুলো কিছু করা যাবে না। তাকে জাস্ট হচ্ছে লিটারালি হচ্ছে স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে হচ্ছে এই যে আইডল করতেছে, এইভাবে হচ্ছে টোটাল 10-15 মিনিট হচ্ছে তাকে প্রসেসটা শেষ হইতে দেন। সে হচ্ছে এখন যেটা করবে, আইসি ভালভটা, টিপিএসটা, এইটা হচ্ছে দুইটা আবার হচ্ছে নতুন করে হচ্ছে ক্যালিব্রেট করবে যে আইডলের যে মিক্সচারটা, এই মিক্সচারটা কেমন হওয়া উচিত, কেমন? কারণ আগের ডেটাটা তো চলে গেছে, এখন এই নতুন ডেটাটা সে আবার হচ্ছে শিখে নিচ্ছে। তো তাকে 10-15 মিনিট হচ্ছে যদি টাইম দিলে হচ্ছে সে ওই প্রসেসটা হচ্ছে শিখে নেবে। তো এখন প্রিটেন্ড করি আমরা যে আমার এই প্রসেসটা শেষ, কেমন? প্রসেসটা শেষ হয়ে গেলে আমি এবারে বাইকটা অফ করে দিলাম, সুইচটা অফ করে দেন, এটা চালু রাখা লাগবে না। এই অবস্থা হচ্ছে বাইকটাকে টোটাল হচ্ছে 5 মিনিট রেখে দেন, তাকে একটু ঠান্ডা হইতে দেন। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পরের যে 50 এবং 60 কিলোমিটার
50-60 কিলোমিটার, হ্যাঁ 50-60 কিলোমিটার আই থিঙ্ক মোর দ্যান ইনাফ। 50-60 কিলোমিটার পথ হচ্ছে আপনি এটাকে বাইক হচ্ছে আপনি যখন এরপর নর্মালি যখন চালাচ্ছেন, হ্যাঁ আপনার লোড এক এক সময় এক এক রকম থাকতেছে, মাঝে মধ্যে কম লোডে চালাচ্ছেন, মাঝে মধ্যে ফুল থ্রটলে চালাচ্ছেন। এই যে ভ্যারিড যে লোডটা, এই লোড প্লাস হচ্ছে আপনার বাইক হচ্ছে ঠান্ডা থাকা অবস্থায় লোড কম লোড বেশি, এটা এই ক্ষেত্রে হচ্ছে এয়ারফেয়ারটা হচ্ছে একরকম হবে, এয়ারফুয়েল রেশিওটা একরকম হবে। আবার বাইক যখন হচ্ছে অনেক গরম হয়ে যেতেছে, গরম হওয়া থাকা অবস্থায় আপনার তখন হচ্ছে থ্রটলের পজিশনের উপরে বেস করে তখন এয়ারফুয়েল রেশিওটা হচ্ছে আরেক রকম হয়। তো এগুলাকে বলা হচ্ছে LTFT টেবল, হ্যাঁ লং টার্ম ফিউল ট্রিম টেবল বলে এটাকে। তো ওই যে টেবলটা হচ্ছে সে এখন পপুলেট করা শুরু করবে আপনার এই লোড এবং টেম্পারেচার এটার উপরে বেস করে। সে হচ্ছে এয়ারফিলের যে রেশিওটা এটা হচ্ছে ওই টেবলের মধ্যে হচ্ছে ডেটাগুলো প্লট করা শুরু করবে, করে তারপরে হচ্ছে তার যে পুরো প্রসেসটা হচ্ছে এটার মধ্যে দিয়ে হচ্ছে কমপ্লিট হবে। সো এই যে প্রসেসটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আপনার বাইকে হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে হারকি জার্কি হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে পাইতে পারেন। যেমন বিশেষ করে বেশিরভাগ সময় যে প্রবলেমটা হইতে পারে সেটা হচ্ছে বাইক যখন অনেক গরম হয়ে যাবে না, তখন দেখবেন হচ্ছে যে তার আইডলটা রাফ হইতেছে, অথবা হচ্ছে বাইক যখন একবার যখন বন্ধ করতেছে না আবার যখন স্টার্ট করার চেষ্টা করতেছেন সে হচ্ছে স্টার্ট নিতেছে না। এটা বিকজ অফ কারণ হচ্ছে সে ওই LTFT যে টেবলগুলো এগুলো প্রপারলি এখন সে প্লট করে নেয়। তো তাকে হচ্ছে ওই প্রসেস সময়টা দিতে হবে, যে ওই যেটা বললাম 50-60 কিলোমিটার হচ্ছে আপনি নর্মালি চালানোর পরে সে হচ্ছে একবার হচ্ছে টেবলসগুলো পপুলেট প্রপারলি করে ফেললে সে পুরো জিনিসটা যে আমার ঠান্ডা থাকা গরম থাকা অবস্থায় আমার ফিউল ট্রিমগুলো কীরকম হবে এগুলো একবার যখন শিখে ফেলবে, শিখে যাওয়ার পরে আর এই প্রবলেমটা হচ্ছে আর হবে না। তো একবার এই প্রসেসটা একবার কমপ্লিট হয়ে গেলে আপনার বাইকে হচ্ছে এই স্টলিং প্রবলেমটা হচ্ছে আর হবে না। আমি আজ পর্যন্ত যতজনকে এই সলিউশনটা দিচ্ছি প্রত্যেকেই হচ্ছে এই প্রবলেমটা করে নাই। আর এটা যে শুধুমাত্র এই বাইকে না, আমি হচ্ছে ইভেন যেমন ফর এক্সাম্পল সবচেয়ে রিসেন্ট যেটা যে একটা MT-15 বাইকে হচ্ছে সেম প্রবলেমটা হচ্ছিল, ওনাকে সেম সাজেশনটা দেওয়ার পরে উনি করার পরে ওনার হচ্ছে প্রবলেমটা হচ্ছে চলে গেছে। বাট ওনার প্রসেসটা একটু ভিন্ন রকম ছিল আর কি, এক্স্যাক্টলি এরকম না আমাদের। কিন্তু চিয়ানের এসআর ক্ষেত্রে যেমন বাইকের যে ব্যাটারি ডিসকানেকশনটা এটা করতেই হয়, এটা না করলে আমি খেয়াল করছি যে হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে সে শর্ট টার্মে হচ্ছে ঠিকঠাক থাকে, কিন্তু লং টার্মে গিয়ে হচ্ছে বাইকটা হচ্ছে প্রবলেম করা শুরু করে দেয়। সো এতটুকু ছিলই হচ্ছে আজকে আলোচনা। আপনাদের যদি এটা নিয়ে যদি কোনো প্রকার কোয়েশ্চেন থাকে আপনারা নিচে হচ্ছে কমেন্ট বক্সে দিতে পারেন, আমি আই উইল ট্রাই টু অ্যান্সার এভরি সিঙ্গল ওয়ান। আর আমি একটা জিনিস খেয়াল করছি, ইউটিউব ইজ ডুইং এ টেরিবল জব। আপনাদের কাছে আমার যে ভিডিওসগুলো এগুলো রেকমেন্ড করতে হচ্ছে সে বুঝতেছে না সে কী রেকমেন্ড করবে, কারণ আমার কি অডিয়েন্স এখনও সে প্রপারলি লার্ন করে নাই, অ্যালগোরিদমটা এখনও ক্যাচ করে নাই যে আমার ভিডিওসগুলো কী নেয়। কারণ খুব বেশি এখনও ভিডিওতে দেই না, মানে 30-35টার মতো। তো আপনারা হচ্ছে উপরে একটা বেল আইকন দেখতে পাবেন, এটার মধ্যে হচ্ছে দাবায় রাখেন, তাতে হচ্ছে আপনার ভিডিও যখন নতুন করে দিব তখন হচ্ছে আপনারা ভিডিওসগুলোর রেকমেন্ডেশনগুলো পাবেন। আদারওয়াইজ হচ্ছে আমি যেটা ধারণা করছিলাম, আমি টিপিএসের ভিডিওটা যখন দিয়েছিলাম তখন 300 SI ইউজারদের এই যে এখন যে ভিডিওতে যে জিনিসটা আলোচনা করলাম এটা তারা হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে বুঝে নেওয়ার কথা এবং নিজেরাই হচ্ছে করার কথা। বাট টিপিএসের ভিডিওটা হচ্ছে আমরা ট্র্যাকশন পাই নাই, অর্থাৎ বেসিক্যালি হচ্ছে 300 SI ইউজার যারা আছে, তারপর একটু আগে যেটা বললাম যা অনেক এই প্রবলেমটা কিন্তু অনেক কম এই ক্যালিব্রেশনের কারণে আমাদের দেশে, সে সবার কাছে হচ্ছে রেকমেন্ড করার কথা, বাট ইউটিউব রেকমেন্ড করতে পারতেছে না। সো একদম ফর শিওর ওয়েটা হচ্ছে কি ওই যে বেল আইকনটা দিয়ে রাখেন, এতে করে ফিউচার ভিডিও যে আপলোডসগুলো এগুলো আপনার হচ্ছে মিস হবে না। সো আর ডেফিনেটলি ডু রিমেম্বার টু সাবস্ক্রাইব, এটাও হচ্ছে হেল্প করবে, নট জাস্ট যে আপনাদের হেল্প করছে, ইট উইল অলসো হেল্প মি অ্যান্ড মাই কমিউনিটি। সো definitely do subscribe. So anyway, that's it for today. Thank you for watching. See you in the next video.